আচ্ছা, এমন একটা জগতে যদি আমরা যাই যেখানে বাস্তব আর প্রতিবিম্বের মাঝখানের ওই পাতলা পর্দাটা ছিঁড়ে যায়, চলুন তাহলে এই হিমশীতল কাহিনীতে ডুব দেয়া যাক। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, কারণ এটাই আমাদের আজকের পুরো গল্পের একেবারে মূল ভিত্তি। মানে একটা সাধারণ জিনিস যে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই আমরা দেখব। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে সোমনাথকে দিয়ে, এক যুবক যে কিনা তার নতুন থাকার জায়গায় এসে বেশ খুশিই ছিল। কলকাতারই এক পুরনো পাড়ায় সোমনাথ খুব সস্তায় একটা বিশাল বড় ঘর পেয়ে যায়, আর সেই ঘরের এক কোণে রাখা ছিল একটা বেল্লায় কাঠের আলমারি, আর তার পাল্লায় লাগানো ছিল একটা পুরনো কিছুটা ঝাপসা হয়ে যাওয়া আয়না। প্রথম দেখায় কিন্তু সব কিছুই একেবারে স্বাভাবিক ছিল। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল, কিন্তু তারপর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যা সোমনাথের মনে প্রথম সন্দেহের বীজটা বুনে দেয়। হ্যাঁ, ঠিক চতুর্থ রাতে যখন ঘরের আরামটা ধীরে ধীরে কেমন যেন একটা অজানা অস্বস্তিতে বদলে যেতে শুরু করে। ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত। মানে ধরুন, সোমনাথ যখন চুল আঁচড়ে হাতটা নামিয়ে নিচ্ছে, আয়নার ভেতরে প্রতিবিম্বটা ঠিক 1 সেকেন্ড পর হাতটা নামাচ্ছে। খুবই সামান্য একটা ব্যবধান, কিন্তু ভয়ের জন্য এটুকুই যথেষ্ট ছিল। প্রথমে সে ভাবল হয়তো সারাদিনের খাটনিতে ক্লান্ত, তাই চোখের ভুল দেখছে। আমরাও তো কত সময় এমনটা ভেবেই কত কিছু উড়িয়ে দিই, তাই না? সোমনাথও ঠিক তাই করেছিল। কিন্তু ব্যাপারটা শুধু চোখের ভুল ছিল না, তার শরীরও জানান দিচ্ছিল যে কিছু একটা গণ্ডগোল আছে। ঘরের তাপমাত্রা এমনভাবে কমতে শুরু করল, যা একেবারেই স্বাভাবিক ছিল না। আর এখান থেকেই গল্পের মোড়টা একেবারে ঘুরে যায়। ওই সামান্য অস্বস্তিটা এখন চরম আতঙ্কে পরিণত হতে চলেছে। ঘুমের মধ্যে সোমনাথ শুনতে পেল তার বন্ধ ঘরের মধ্যে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। সে চট করে টর্চ জেলে দেখল, না, ঘরে তো কেউ নেই। কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল ওই আয়নার ভেতরে। যখন টর্চের আলোটা আলমারির আয়নার উপর পড়ল, সোমনাথের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সে দেখল বাস্তবে সে বিছানায় বসে আছে, কিন্তু আয়নার ভেতরে প্রতিবিম্ব সে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? আর এরপর যা ঘটল তা ছিল ওর কল্পনারও বাইরে। আয়নার ভেতরে সেই মূর্তিটা, সেই অন্য সোমনাথ, খুব ধীরে ধীরে তার দিকে ঘুরল। মুখটা হুবহু একই, কিন্তু হাসিটা ছিল একেবারে পৈশাচিক, আর চোখ দুটো দুটো চোখ দিয়েই গড়িয়ে পড়ছিল ঘন কালো রক্ত। ওটার যাই হোক, সোমনাথের প্রতিবিম্ব ছিল না, ওটা ছিল অন্য কিছু। এখন আর শুধু দেখা বা শোনার ব্যাপার নেই, বিপদটা একেবারে শারীরিক স্তরে নেমে এসেছে। সোমনাথের পালানোর সব রাস্তা বন্ধ। হঠাৎ করেই আয়নার কাচ ভেদ করে একটা বরফ শীতল ফ্যাকাশে হাত বেরিয়ে এলো, আর সোজা সোমনাথের গলা চেপে ধরল। যেটা এতক্ষণ শুধু একটা প্রতিবিম্ব ছিল, সেটাই এখন জলজন্ত এক আতঙ্ক। সোমনাথ আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু সেই হাতের শক্তি ছিল অমানবিক। তাকে ধীরে ধীরে টেনে হিঁচড়ে আয়নার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। সে চিৎকার করছিল, কিন্তু সেই আওয়াজ ঘরের চার দেওয়ালেই ধাক্কা খেয়ে মিলিয়ে যাচ্ছিল। বাইরের শান্ত পৃথিবী তার এই ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে ছিল সম্পূর্ণ অজ্ঞাত। সেই ভয়ের রাত কেটে গেছে। পরের দিন সকালে এক নতুন দৃশ্য, যা এই রহস্যটাকে আরও অনেক বেশি গভীর করে তোলে। বাড়ির মালিক সকালে এসে দেখেন ঘরটা একদম পরিপাটি করে গোছানো। সোমনাথের সব জিনিসপত্র ঠিকঠাক আছে, কিন্তু সে নিজেই উধাও, যেন বাতাসে মিলিয়ে গেছে। ঘর থেকে বেরোনোর সময় মলিকের চোখটা ওই আয়নার দিকে যায়। তিনি দেখেন আয়নার ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে পরিষ্কার, আর ভেতরে একটা ছেলে মরিয়া হয়ে কাচের ওপর ধাক্কা মারছে, কিন্তু কোনো শব্দ নেই। মালিক ভাবলেন হয়তো আয়নাটায় ধুলো পড়েছে, তাই একটা কাপড় দিয়ে মুছে দিয়ে তিনি চলে গেলেন। তিনি বুঝতেই পারলেন না যে তিনি আসলে কাকে দেখলেন। আর এভাবেই সোমনাথের গল্পটা শেষ হয়। এক ভয়ঙ্কর পরিণতি তাকে ঠেলে দেয় এক নতুন অন্ধকার জগতে। সেই রূপালী কাচের পর্দা ভেদ করে তার আর কোনোদিনও বেরিয়ে আসা হল না। সে এখন এক শব্দহীন আলোহীন জগতের বন্দী, যেখানে তার চিৎকার শোনার মতো আর কেউ নেই। একবার ভাবুন তো,
পরের বার যখন আয়নার সামনে দাঁড়াবেন আর যদি আপনার প্রতিবিম্ব সামান্যতম ভুল করে, আপনি কি চোখ ফেরাতে পারবেন নাকি তাকিয়েই থাকবেন?